হ্যালো, ওয়েলকাম সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো ব্যাঙ্গল সেলার্স কবিতা পড়া তো শেষ, তো তার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমি আর একটা ক্লাস নিতে চলেছি তোমাদের। তো যারা যারা কবিতাটা এখনও দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সমস্তটা দেখে নাও। আজকে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, অবশ্যই সেগুলো লিখে নাও এবং আমার সাথে সাথে দেখতে থাকো কটা এমসিকিউ তুমি পারছো এবং কমেন্টে তুমি অবশ্যই জানিও যে তুমি কত নম্বর পেলে 20-র মধ্যে। তো চলো আজকের এমসিকিউ ক্লাসটা শুরু করা যাক দেরি না করে। তো আজকে আমরা প্রথম প্রশ্নতে আসি। একেবারে প্রথম প্রশ্ন দেখো, বাই হুম ওয়াজ সরোজিনী নাইডু গিভেন দ্য টাইটেল নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া? তো আমি এটা পড়াতে পড়াতে অবশ্যই তোমাদের বলেছিলাম ব্যাঙ্গল সেলার্স কবিতার যিনি লেখিকা সরোজিনী নাইডু তাকে কিন্তু ভারত কোকিলা বা নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামেও ডাকা হতো। তো এই নামকরণটা কে করেছিলেন সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন। এটা কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র ঘাঁটতে গিয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলো করা হয়েছে, তো তোমরা এটা গুরুত্ব সহকারে কিন্তু মনে রাখবে। তো দেখো, এই নামটি সরোজিনী নাইডুকে দিয়েছিলেন আমাদের জওহরলাল নেহেরু। তো এই নামটি ভারত কোকিলা বা দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এই নামটি দেওয়া হয়েছিল জওহরলাল নেহেরুর দ্বারা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নতে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স ইজ কম্পোজড বাই। তো খুবই সহজ প্রশ্ন, তবু আমি রেখেছি এই লিস্টে কারণ এই প্রশ্নটা চলে আসতেই পারে। তো ব্যাঙ্গল সেলার্স কে লিখেছেন? আমরা সবাই জানি ব্যাঙ্গল সেলার্স লিখেছেন হচ্ছেন সরোজিনী নাইডু। খুব ইম্পর্টেন্ট কথা এখানে একটা বলে রাখি, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে বা এখনই খুব গুরুত্ব সহকারে এই যে সরোজিনী নাইডু যে বানানটা, এই বানানটা কিন্তু প্রত্যেকে দেখে নিও। কারণ আমি বিভিন্ন প্রশ্ন উত্তর ঘাঁটতে গিয়ে দেখলাম বিভিন্ন প্রশ্ন বিচিত্রাতে যে এই বানানটা নিয়েও কিন্তু 4টে অপশন দিয়ে জানতে চাওয়া হচ্ছে, ভুলভাল লিখে দেওয়া হচ্ছে, SOROJINI এভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সরোজিনী নাইডুটা লেখা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সরোজিনী নাইডু বানানটা কিন্তু SAROJINI। অবশ্যই এটা দেখে নেবে। অনেক সময় আমি দেখতে পাচ্ছি এই নাইডু বানানটা NAIDOO দেওয়া হচ্ছে, তো এইগুলো কিন্তু এরার, এটা ভুল। সুতরাং অবশ্যই বানানটা সবাই গুরুত্ব সহকারে দেখে নেবে কিন্তু। ওকে, চলো নেক্সট প্রশ্নতে যাই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য ব্যাঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন কোন কাব্যগ্রন্থে এই কবিতাটি ছিল বা ইনক্লুড করা হয়েছিল? এইটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাই এটার উত্তর হচ্ছে, তোমরা কি পারছো এই উত্তরটা? দেখো, এটার উত্তর হচ্ছে দ্য বার্ড অফ টাইম। অবশ্যই লিখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমার যেটা মনে হচ্ছে। তাহলে এই সরোজিনী নাইডুর দ্য ব্যাঙ্গল সেলার্স কোন কাব্যগ্রন্থে ছিল? না, দ্য বার্ড অফ টাইম এই কাব্যগ্রন্থে ছিল। লিখে নাও প্রত্যেকে। চলো পরের প্রশ্নটা দেখি। হাউ মেনি স্ট্যান্ডার? খুবই গ্রাউন্ড লেভেলের প্রশ্ন এবং টেক্সট নির্ভর প্রশ্ন। যারা কবিতাটা পড়েছো বা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা সঙ্গে সঙ্গেই পেরে যাবে। হাউ মেনি স্ট্যান্ডার্স, কতগুলো স্ট্যান্ডার রয়েছে আমাদের এই ব্যাঙ্গল সেলার কবিতাতে, ব্যাঙ্গল সেলার্স কবিতাটাতে কতগুলো স্ট্যান্ডার রয়েছে? তো আমি প্রথমেই বলেছি, একদম পড়ানোর প্রথমে, আমাদের এই কবিতাটাতে কিন্তু 4টে স্ট্যান্ডার রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যান্ডাতে কটা করে লাইন রয়েছে? মনে রাখো, এর পরের প্রশ্নটা কিন্তু সেটাই হতে চলেছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স এই কবিতায় স্ট্যান্ডা রয়েছে 4টি, 4টি মনে রাখবে, 4টি। চলো এর পরের প্রশ্ন হচ্ছে যে ইচ স্ট্যান্ডা, প্রত্যেকটা স্ট্যান্ডাতে কনসিস্টস অফ, প্রত্যেকটা স্ট্যান্ডাতে কতগুলো করে লাইন আছে? তাহলে টোটাল কবিতাটা পড়ানোর সময় আমি প্রথমেই বলেছিলাম যে পুরো কবিতাটাতে সব মিলিয়ে 24টা লাইন আছে। তাহলে 4টে স্ট্যান্ডা যদি হয় তাহলে অঙ্কের মতো বেরিয়ে আসছে প্রত্যেকটা স্ট্যান্ডাতে 6টা করে লাইন আছে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট হয়ে যাবে। 6টা করে লাইন আছে প্রত্যেকটা স্ট্যান্ডাতে। তাহলে স্ট্যান্ডা আছে আমাদের 4টে স্ট্যান্ডাতে প্রত্যেকটাতে 6টা করে লাইন, 4 × 6 × 24 লাইনস ইন টোটাল। তাহলে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এমসিকিউ যখন প্রশ্নের প্যাটার্ন, তখন কিন্তু তোমাকে এই সব ছোটোখাটো ইনফরমেশনগুলোও খুব ইম্পর্টেন্ট এবং তোমাকে এগুলো খুব গুরুত্ব সহকারে পড়ে নিতে হবে এবং মনেও রাখতে হবে। আচ্ছা চলো পরের প্রশ্নতে যাই। দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যান্ডা ইজ,
এই যে কবিতাটার রাইম স্কিমটা কি, আমি কিন্তু আমার ভিডিওতে যখন আমি কবিতাটা পড়িয়েছি সেখানে আমি তোমাদের বলেছি এইটা রাইমিং কাপলেটে লেখা, মানে পরপর দুটো দুটো লাইন কিন্তু ছন্দবদ্ধভাবে যুক্ত একই সাথে। তো এইখানে পরপর দুটো লাইন দেখো, এ এ বি বি সি সি, অতএব এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। অর্থাৎ আমাদের ব্যাঙ্গল সেলার্সের রাইম স্কিম হচ্ছে এ এ বি বি সি সি। ওকে, চলো নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম ইজ রিটেন ইন। এইটা একদম কবিতা শুরুতেই আমি বলেছিলাম যে কবিতাটা কিভাবে লেখা হয়েছে। কবিতাটা লেখা হয়েছে রাইমিং কাপলেটে। রাইমিং কাপলেটে যখন আমরা কোনো কবিতা পড়ি তখন সেই কবিতার পরপর দুটো লাইনে যদি শেষ শব্দগুলোর মধ্যে মিল থাকে, সেই শব্দগুলো পরপর পরপর দুটো 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 জোড়া জোড়া কাপলেট, দুটো দুটো জোড়া জোড়া লাইনে যদি আমাদের ছন্দের মিল থাকে, সেই ধরনের কবিতাগুলোকে আমরা বলি রাইমিং কাপলেটে লেখা হয়েছে। দুটো লাইন বলে কাপলেট, এবং দুটো যেহেতু ছন্দবদ্ধ সেহেতু এগুলো রাইমিং। তাহলে মনে রাখতে হবে এই কবিতাটা লেখা হয়েছে রাইমিং কাপলেটে। অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু খুব প্রশ্নগুলো, সবাই খুব মন দিয়ে শোনো এবং দরকার হলে খাতা পেন নিয়ে লিখে নাও। আর যারা যারা পারছো তারা কাউন্ট করতে থাকো যে কতগুলো প্রশ্ন তুমি পারছো আর কতগুলো পারছো না, এবং শেষে কত মার্কস পেলে সেটাও কিন্তু জানিও কমেন্টে। চলো 10 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই। হু আর দ্য স্পিকার্স অফ দ্য পোয়েম। এই কবিতাটা পড়ানোর সময় তোমরা কবিতাটার ভিডিওটা দেখতে গেলে দেখবে আমি বলেছিলাম এই কবিতাটা ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা। ফার্স্ট পারসন ন্যারেটিভ মিন্স, ফার্স্ট পারসন ন্যারেটিভ মানে হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা। ফার্স্ট পারসন ন্যারেটিভ মানে হচ্ছে যিনি বক্তা তিনি বলছেন আর কি। মানে এই যে কবিতাটা আমরা কার মুখ থেকে শুনতে পাচ্ছি না, যে চুড়িটা বিক্রি করছে সে নিজেই বলছে। অতএব এখানে উত্তর হয়ে যাবে স্পিকার হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স। দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতাটা পড়তে গেলেই তোমরা বুঝতে পারবে যে আমরা হলাম ব্যাঙ্গল সেলার্স, আমরা চুড়ি বিক্রি করি, এইভাবেই বলা হচ্ছে। তাহলে এই 8 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে দ্য ব্যাঙ্গল সেলার্স। হু আর দ্য স্পিকার্স অফ দ্য পোয়েম, না ব্যাঙ্গল সেলার্স নিজেই হচ্ছে এই কবিতাটার স্পিকার। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে আওয়ার শাইনিং লোডস। তোমাদের কবিতায় যে একটা লাইন আছে আওয়ার শাইনিং লোডস, এই মাথায় ঝুড়ি নিয়ে আমি বুঝিয়েছিলাম মাথায় যে তারা লোডটা বহন করে নিয়ে যাচ্ছে টেম্পল ফেয়ারের দিকে। তাহলে এই আওয়ার শাইনিং লোডস, এখানে এই আওয়ার কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? এই আওয়ার কথাটা দিয়ে কাদের কথা বলানো হয়েছে? আওয়ার মানে যারা বয়ে নিয়ে যাচ্ছে তাদের কথাই বোঝানো হয়েছে। তাহলে কারা বয়ে নিয়ে যাচ্ছে? দ্য ব্যাঙ্গল সেলার্স বয়ে নিয়ে যাচ্ছে। অবশ্যই এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে আওয়ার শাইনিং লোডস, এখানে আওয়ার মানে হচ্ছে আমাদের, আমাদের মানে কাদের না ব্যাঙ্গল সেলার্সদের, ওরা হচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ওয়্যার আর দ্য ব্যাঙ্গল সেলার্স হেডিং। হেডিং অর্থাৎ কোথায় যাচ্ছে তারা। এই যে শাইনিং লোডস নিয়ে তারা কোথায় চলেছে, কবিতার প্রথম স্ট্যান্জাতেই বলা আছে যে তারা হচ্ছে একটা মেলার দিকে যাচ্ছে, টেম্পল ফেয়ারের দিকে। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। কবিতা একদম টেক্সচুয়াল কোয়েশ্চেন এগুলো সব, কিন্তু একটু খুঁটিয়ে পড়লে তবেই কিন্তু পারা যাবে এই উত্তরগুলো, আদারওয়াইজ কিন্তু আটকে যেতে পারো। সুতরাং সবাই খুব গুরুত্ব সহকারে লিখে নাও, দেখে নাও, মনে রাখো। তাহলে ওয়্যার আর দ্য ব্যাঙ্গল সেলার্স, ব্যাঙ্গল সেলার্সরা কোথায় যাচ্ছেন না ওনারা টেম্পল ফেয়ারের কোন একটা মেলার দিকে, কোনো মন্দিরকে কেন্দ্র করে যদি যে মেলা হচ্ছে সেই মেলার দিকে ওনারা যাচ্ছেন। এখানে কারেক্ট আনসার হয়ে গেল দ্য টেম্পল ফেয়ার। চলো পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য শাইনিং লোডস। এই যে তারা মাথায় ঝকঝকে যে ভার বহন করে নিয়ে যাচ্ছে, এই ভার মানে কার কথা বোঝানো হয়েছে? তারা ঝুড়িতে করে ব্যাঙ্গল সেলার্সরা কি নিয়ে যাচ্ছে? খুবই সোজা প্রশ্ন না, চকচকে চুড়ি, গ্লিমিং, অর্থাৎ গ্লিমিং কথার মানে হচ্ছে যেটা থেকে আলো বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে, চকচকে ধরতে পারো আর কি। তাহলে গ্লিমিং ব্যাঙ্গলস, শাইনিং লোডস মানে হচ্ছে, শাইনিং লোডস বলতে কাদের কথা বলা হচ্ছে না ওই চুড়িগুলোর কথা বলা হচ্ছে, এই যে গ্লিমিং ব্যাঙ্গলস। তাহলে এখানে সি হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি। ওয়াটার শাইনিং লোডস না গ্লিমিং ব্যাঙ্গলস, যে চুড়িগুলো তার ঝুড়ির মধ্যে ঝকঝক করছে সেই গ্লিমিং ব্যাঙ্গলস গুলো। ওকে নেক্সট প্রশ্ন, দ্য ব্যাঙ্গল সেলার্স আর ট্রাইং টু। ব্যাঙ্গল সেলার্সরা কি চেষ্টা করছে?
ট্রাইং টু, ওটা খুবই সহজ প্রশ্ন, খুব স্বাভাবিক বুদ্ধির একটা প্রশ্ন, কমন সেন্স, যে দ্য ব্যাঙ্গল সেলার্সরা কিসের চেষ্টা করছে? ব্যাঙ্গল সেলার চেষ্টা করছে তার চুড়িগুলোকে বিক্রি করার, তার চুড়িগুলোকে সেল দ্য ব্যাঙ্গলস। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। খুব সোজা কিন্তু খুব ছোট ছোট ইনফরমেশন, এবং মন দিয়ে যদি আমরা কবিতাটা না পড়ি তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পারা যাবে না, একটু বুদ্ধিও ব্যবহার করতে হবে। যেমন ধরো এই প্রশ্নটাতে দ্য ব্যাঙ্গল সেলার্স আর ট্রাইং টু, তারা কি করতে চেষ্টা করছে? অবশ্যই তারা তাদের যে চুড়িগুলো সেগুলো বিক্রি করার চেষ্টা করছে। আর এখানে একটা তো কোনো দেখো এখানে অপশনের মধ্যে হাইলাইট ইম্পর্টেন্স, ফুল কাস্টমারদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, বা স্প্রেড কালচার ছড়ানোর চেষ্টা করছে, এগুলোর কিছুই নয়। সেল ব্যাঙ্গলস, তারা স্রেফ তাদের চুড়িগুলো বিভিন্ন কথার মাধ্যমে লোকজনকে আকর্ষিত করে সেগুলো বিক্রি করার চেষ্টা করছে। ওকে, তাহলে পরের প্রশ্ন দেখো, দ্য টেম্পল ফেয়ার অ্যাট্রাক্টস, তা মেলা কাদেরকে বেশি আকর্ষণ করে? আমাদের কবিতা অনুযায়ী আমাদের এখানে যে উত্তরগুলো আছে, যে অপশনসগুলো দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আমরা যদি যাই তাহলে টেম্পল ফেয়ারে কারা যাচ্ছে? টেম্পল ফেয়ারে যাচ্ছে প্রথমত আমরা কবিতা দেখতে পাচ্ছি যারা ব্যাঙ্গল সেলার্সরা যাচ্ছে তাদের কি নিয়ে না শাইনিং লোডস মাথায় নিয়ে যাচ্ছে। তাহলে এই শাইনিং লোডস চুড়ি কারা পরে? তাহলে সেই জন্যই তারা টেম্পল ফেয়ারের দিকে যাচ্ছে। তো এই মেলাতে সাধারণত মহিলারা, ওমেনরা বেশি আকর্ষিত হয়, কারণ ওখানে এই চুড়ি সাজার বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। তাহলে এইখানে আমার সি, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। প্রশ্নের পরের দিকে যাই, আমরা আগাতে থাকি। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট? এটা তোমাদের কবিতা থেকেই একটা তুলে দেওয়া একটা লাইন, এটা সবাই জানো, তোমরা বুঝতেই পারছো। তাহলে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট? দিস ইজ অ্যান, এই যে বক্তব্যটা, এখানে প্রশ্নটা হচ্ছে দিস ইজ অ্যান কি? এই যে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এটা কি? না অপশনগুলো আমাদের কি আছে দেখে নি। অ্যাসার্টেশন, ট্রেড ক্রাই, কনভারসেশন, ডায়লগ। তাহলে এর মধ্যে কোনটা হবে? দেখো এই যে চুড়িওয়ালা যারা চুড়ি বিক্রি করতে এসেছে, সে কিন্তু এই ভাবে তার চুড়িটা বিক্রি করছে। হু উইল বাই, কে নেবে আমার এই চুড়িগুলো? এই যে ডেলিকেট, সুন্দর, ব্রাইট, ঝকঝকে, রামধনুর, রেইনবো টিন্টেড, রামধনুর 7 রঙে রাঙানো যে চুড়ি, কারা নেবে? চলে এসো। এই যে এইভাবে বিক্রেতারা কি করার চেষ্টা করেন? বিক্রেতারা তাদের যে কাস্টমার বা তাদের যে গ্রাহক, তাদেরকে আকর্ষণ করার চেষ্টা করেন তাদের এই বলার মাধ্যমে। তাহলে এইটা হচ্ছে তাদের একটা ট্রেড ক্রাই। ট্রেড মানে আমরা জানি ব্যবসা। তাহলে ব্যবসার জন্য এখানে ক্রাই মানে কিন্তু কাঁদা নয়, এখানে ক্রাই মানে হচ্ছে জোরে বলা বা চিৎকার করে বলা। তাহলে এই যে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কারা কিনবে? তো এই ধরনের কথাটা, এইটা হচ্ছে একটা ট্রেড ক্রাই বা বিক্রির জন্য। দেখবে তোমাদের পাড়ায় যখন বিভিন্ন জিনিস বিক্রি করতে আসে ফেরিওয়ালারা, তখন কিন্তু তারা এইভাবেই ডাকে, নিয়ে যান। এই যে এইগুলো তাদের কিন্তু ট্রেড ক্রাই, মানে তাদের ব্যবসার জন্য তারা জোরে উচ্চস্বরে চিৎকার করে তাদের গ্রাহকদেরকে ডাকে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রেড ক্রাই। চলো 15 নম্বর প্রশ্ন দিকে আমরা যাই। দ্য ব্যাঙ্গলস আর মেড অফ, সব থেকে সহজ প্রশ্ন, এই যে চুড়িগুলো এগুলো কিসের তৈরি? না এইগুলো হচ্ছে, আমরা সবাই তোমরা এতক্ষণে বুঝেই গেছো, এইটা হচ্ছে অপশন ডি, গ্লাস, কাঁচের তৈরি, কাঁচের চুড়ি। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হোয়াট ডাজ দ্য ফ্রেজ রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার টু? আমি আগের দিন তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে রেইনবো টিন্টেড, রেইনবোর রামধনুর যে 7 রং, সেই 7টা রং কি কি? না আমি তোমাদের এটা ভিডিওতে বলে দিয়েছি, তোমরা দেখে নিও। তা এই রেইনবো টিন্টেড কেন বলা হয়েছে? রামধনুর 7 রঙে রাঙানো। তাহলে এই যে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এই কথাটুকু কি উদ্দেশ্যে বলা হচ্ছে বা কাকে বোঝাচ্ছে? রেফার টু, কিসের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে? রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, বিভিন্ন রঙের চুড়িকে বোঝানো হচ্ছে, তাই না? আমি বলেছিলাম এটা পড়াতে গিয়ে। তাহলে এটার সঠিক উত্তর কোনটা হবে?
সঠিক উত্তর হবে অপশন বি, দ্য ব্যাঙ্গলস অফ ডিফারেন্ট কালার্স। বিভিন্ন রঙের যে ব্যাঙ্গল বা চুড়ি, সেইটাকে বোঝানো হচ্ছে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট দিয়ে। তাহলে বিভিন্ন রঙের, দ্য ব্যাঙ্গলস অফ ডিফারেন্ট কালার্স, এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো 17 নম্বর প্রশ্ন, হোয়াট কালার্ড ব্যাঙ্গলস আর সুইটেবল ফর আ মেইডেন্স রিস্ট? নিশ্চয়ই মনে আছে তোমাদের, মেইডেন্স মানে আমি বলেছিলাম যারা কুমারী মেয়ে, যাদের এখনো বিয়ে হয়নি। তো তোমাদের কবিতা, তোমরা যদি লাইন বাই লাইন কবিতাটা পড়ো তাহলে তুমি দেখবে, বা আমার কবিতার যে ভিডিওটা সেইটা যদি তোমরা দেখো, সেখানে আমি বলেছি যে মেইডেনদের জন্য কোন রঙের চুড়ি ব্যাঙ্গল সেলার সাজেস্ট করছে, না কোন রঙের চুড়ি। যারা কবিতাটা পড়েছো তারা এতক্ষণে বুঝেই গেছো, তারা নিজের নাম্বারটা কাউন্ট করে নাও তারা কত পেলে। এইখানে হবে সিলভার অ্যান্ড ব্লু, মনে পড়ছে? সিলভার অ্যান্ড ব্লু কিসের? মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা করা হয়েছিল, এটা মনে পড়ছে? মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা করা হয়েছিল, যে সিলভার এন্ড ব্লু কালারের চুড়িগুলো হচ্ছে কাদের জন্য? মেইডেন্স বা কুমারী মেয়েদের জন্য, যাদের এখনো বিয়ে হয়নি। তাহলে এই যে কোন কালারের চুড়ি কাদের জন্য এই কবিতায় বলা হয়েছে বা ব্যাঙ্গল সেলার্স বলেছেন, এইগুলো কিন্তু তোমাদের খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্ব সহকারে পড়ে পরীক্ষা দিতে যেতে হবে। কারণ এমসিকিউ কোথা থেকে কিভাবে কোন প্রশ্নটা দেবে এটা কিন্তু সত্যিই বলা খুব মুশকিল। সুতরাং খুঁটিনাটি বিষয়গুলো, যেমন আমি এখানে একটা বিষয় তুলে দিয়েছি যে মেইডেন্সদের জন্য কোন রঙের চুড়ি উনি বলেছেন, এরকম কিন্তু কবিতায় বিভিন্ন রঙের চুড়ি বিভিন্ন বয়সের মেয়েদের জন্য ব্যাঙ্গল সেলার্স বলেছেন, সেইগুলোও দেখে নিও। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল সিলভার অ্যান্ড ব্লু। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, the silver and blue colored bangles are compared to the, এই তো আমি আগের প্রশ্নতে এটার উত্তর বলে দিয়েছি। তাহলে এইটা কম্পেয়ার টু দা কার সঙ্গে তুলনা করা হচ্ছে? না মাউন্টেন মিস্ট, পর্বতের উপরে যে সকালবেলায় যে কুয়াশা জমে থাকে, সেই যে সিলভার এবং ব্লু দুটো কালার মিলে যে অদ্ভুত এক কালার তৈরি হয়, সেই মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু কালারের যে চুড়িগুলো সেইগুলোর। তাহলে এইটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রেখো, এটা আসতে পারে কিন্তু। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে, উইথ হুইচ ন্যাচারাল অবজেক্টস, কোন প্রাকৃতিক জিনিসের সাথে হ্যাজ দ্য পোয়েট, কবি, কম্পেয়ার্ড দ্য গ্রিন ব্যাঙ্গলস, সবুজ যে চুড়িগুলো, সেই সবুজ চুড়িগুলোকে কবি প্রাকৃতিক ন্যাচারাল প্রাকৃতিক কোন জিনিসের সঙ্গে তুলনা করেছেন? কবিতাটা পড়লে অবশ্যই তোমরা এর উত্তর পারবে। দেখো আমি একটু সময় দিচ্ছি, দেখো পারছো কিনা। প্রত্যেকটা অপশনগুলো দেখো, ফ্রেশনেস অফ গ্রাস, ফ্রেশনেস অফ নিউবর্ন টেন্ডার লিভস, গ্রিন প্ল্যান্টস অন দ্য মাউন্টেন, ভাস্টনেস অফ গ্রিন মিডো। তাহলে কোনটা হবে, কোনটা? এখানে অবশ্যই তোমরা যারা কবিতাটা পড়েছো তারা বুঝেই গেছো যে কবি এখানে এই যে সবুজ গ্রিন রঙের যে চুড়ি তার সঙ্গে তুলনা করেছেন অপশন বি, ফ্রেশনেস অফ নিউবর্ন টেন্ডার লিভস, নতুন চারা গাছে জন্মানো যে সবুজ পাতা, তার সঙ্গে তিনি তুলনা করেছেন এই গ্রিন ব্যাঙ্গলসের। তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের খুব গুরুত্ব সহকারে এগুলো দেখে যেতে হবে, এগুলো ইম্পর্টেন্ট অবশ্যই। চলো এবার নেক্সট প্রশ্নের দিকে আমরা যাই, শেষ প্রশ্ন, হাউ মেনি স্টেজেস অফ আ উম্যানস লাইফ আর প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গল সেলার্স? এই ব্যাঙ্গল সেলার্স কবিতাতে মহিলাদের জীবনের কটি স্তর বা কটি পর্যায় সম্বন্ধে বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা আমি বলবো না, এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে, তোমরা কমেন্টে উত্তর জানাবে যে কোন উত্তরটা হওয়া উচিত, 2, 3, 4 না 5টা, এবং যে যা উত্তর দেবে সেটার কিন্তু সাপেক্ষে যুক্তিটাও দেবে, মানে সেই 3টে বা 4টে বা 5টা বা যটাই হোক সেই ধাপগুলোর নাম লিখেও দেবে কিন্তু। তাহলে এই প্রশ্নটা আজকে তোমাদের জন্য থাকলো যে হাউ মেনি স্টেজেস অফ উমেন্স লাইফ আর প্রেজেন্টেড ইন দ্য পোয়েম, এই কবিতায় মহিলাদের জীবনের কতগুলো পর্যায়ের কথা বলা হয়েছে। তাহলে এই ছিল আজকের তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ নিয়ে ব্যাঙ্গল সেলার্স থেকে ক্লাস।
তো আশা করি তোমরা যারা কবিতাটা পড়েছো তারা অনেকগুলোই প্রশ্ন এর মধ্যে থেকে পেরেছো। কতগুলো পারলে সেগুলো কাউন্ট করে বলো তোমার কত নাম্বার হলো, অবশ্যই কমেন্টে জানাবে। আবার কিছুদিনের মধ্যেই আরেকটা যে কবিতা আমার ভিডিওতে আপলোড করা আছে, সেই কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আরেকটা ক্লাসে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততদিন অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।